জুলাই আগস্টে গণহত্যার মূল নির্দেশদাতা যে শেখ হাসিনা, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। অন্তত জাতিসংঘের এই রিপোর্টকে চ্যালেঞ্জ করার মতো সাহস, শক্তি কারোরই নেই। জাতিসংঘ কাউকে পরোয়া করে না। আমি আগেই বলেছি যে তারা ইসরায়েলকেও পরোয়া করেনি। তারা তাদের মতন করে কাজ করে গেছে। একেবারে তাদের যে আন্তর্জাতিক মানদণ্ড সেই অনুযায়ী তারা তদন্ত করে এবং তারা যেটি বলার সেটি বলে দেয়। যেমন বলেছে যে 5ই আগস্টের পর আওয়ামী লীগ সমর্থিত গণমাধ্যমগুলোর উপর হামলা করা হয়। তারা বলেছে সংখ্যালঘুদের উপর হামলা করা হয়েছে, পাহাড়িদের উপর হামলা করা হয়েছে। তারা তো কোনো কিছু রাগঢাক করেনি। কিন্তু গণহত্যার এই যে ঘটনাগুলো, সেগুলি কিভাবে সংঘটিত হলো? এগুলি পুলিশ, থানা পুলিশ নিজে নিজে করেছে? না, শেখ হাসিনার নির্দেশেই হয়েছে এবং তার অন্যতম সহযোগী হচ্ছে আসাদুজ্জামান কামাল। আরেকটি রিপোর্ট আমার দেশে প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে হাসিনার কল রেকর্ডে গণহত্যার নির্দেশ। অর্থাৎ হাসিনা যে ফোনে ফোনে নির্দেশ দিতেন, সেই কল রেকর্ড কিছু পাওয়া গেছে। তারপরে এই রিপোর্টটি ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনার নির্দেশ তার টেলিফোন কথোপকথনের রেকর্ডে পাওয়া গেছে। 16ই জুলাই থেকে 4ঠা আগস্ট রাত পর্যন্ত তার অনেকগুলো কল রেকর্ড উদ্ধার করা হয়েছে। 16ই জুলাই থেকে 4ঠা আগস্ট রাত পর্যন্ত তার অনেকগুলো কল রেকর্ড উদ্ধার করা হয়েছে। কল রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাত্রা শুরুর গোড়ার দিকে, অর্থাৎ 18ই জুলাই হাসিনা তার উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর সঙ্গে 2বার কথা বলেন। বুঝতে পারছেন? 18ই জুলাই শেখ হাসিনা একেবারে চূড়ান্ত মুহূর্তে জেনারেল তারেক সিদ্দিকীর সঙ্গে 2বার কথা বলেন। এর মধ্যে একবার কথা বলেছেন 138 সেকেন্ড, অর্থাৎ 2 মিনিট 18 সেকেন্ড, আরেকবার 1 মিনিট 13 সেকেন্ড, অর্থাৎ টোটাল 73 সেকেন্ড। এই দুটি কথোপকথনে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণ করার নির্দেশ দেন হাসিনা। পাশাপাশি বিভিন্ন জায়গায় হামলা ও অগ্নিসংযোগের নির্দেশনা দেওয়া হয়। প্রাপ্ত অনেকগুলো কল রেকর্ডে দেখা গেছে জুলাইয়ের শেষ দিকে এসে শেখ হাসিনা বেশ কয়েকবার প্রাণঘাতী মারণাস্ত্র, অর্থাৎ লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দেন। পতনের আগ পর্যন্ত প্রতিদিনই তিনি বিভিন্ন বাহিনীর অনুগত উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমনের জন্য শক্তি প্রয়োগের নির্দেশনা দিতেন। সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে কল রেকর্ডের এসব তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে, আন্দোলন চলাকালে হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, এনএসআই এর সাবেক প্রধান টিএম জোবায়ের, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস সহ বিশ্বস্ত কর্মকর্তাদের ভার্চুয়ালি নির্দেশ দেন। চিন্তা করেন, আন্দোলন চলাকালীন সময় কথা বলেছেন ডিজিএফ এর তৎকালীন প্রধান হামিদুল হক, পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও র্যাব প্রধানের সঙ্গে। এর মধ্যে সবচেয়ে বেশি কথা বলেছেন তারেক সিদ্দিকী, জিয়াউল আহসান এবং জেনারেল মুজিবের সঙ্গে। সূত্রগুলো বলছে, এখন পর্যন্ত যেসব কল রেকর্ড পাওয়া গেছে তাতেও শেখ হাসিনার গণহত্যার সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তবে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনার নির্দেশে অনেক কল রেকর্ড মুছে দেওয়া হয়। বিশেষ করে তারেক সিদ্দিকী, ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টারের তৎকালীন ডিজি জিয়াউল আহসান, সেনা কর্মকর্তা মুজিব, জোবায়েরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করা হয়। এসব কর্মকর্তাকে সঠিকভাবে জেরা করতে পারলে আরও গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে বলে নিশ্চিত করেছেন উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একাধিক সূত্র। এই বিষয়ে কার্যকর পদক্ষেপ কেন নেওয়া যাচ্ছে না তাতে বিস্ময় প্রকাশ করেছেন দায়িত্বশীলরা। জিয়াউল আহসানকে কেন এখনো তথ্য বের করার উপযোগী প্রক্রিয়ায় জিজ্ঞাসা করা হচ্ছে না তাতেও বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র। জানা গেছে, আন্দোলন চলাকালীন প্রায় সবকিছু একাই পরিচালনা করতেন শেখ হাসিনা, নিজেই পরিচালনা করতেন। তবে বেশিরভাগ তথ্য জানতেন তারেক সিদ্দিকী। গণহত্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সবসময় ভার্চুয়ালি যোগাযোগ করতেন শেখ হাসিনা। মাফিয়া চক্রের আদলে এক কর্মকর্তাকে একটি নম্বর দিয়ে ফোন করতেন, যেটি দিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলতেন না। এভাবে অনেকগুলো ফোন নম্বর ব্যবহার করতেন শেখ হাসিনা। সবগুলো নম্বরের তথ্য পাওয়া না গেলেও এখন পর্যন্ত 7টি নম্বরের তথ্য উদ্ঘাটন করা গেছে।
এগুলোর বেশ কয়েকটি কল রেকর্ড উদ্ধার করা সম্ভব হয়েছে। শেখ হাসিনার এসব নির্দেশ অনুযায়ী 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া আন্দোলন 5ই আগস্ট শেষ হওয়া পর্যন্ত তার অনুগত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের সদস্যরা রীতিমতো গণহত্যা চালিয়ে অন্তত 1500 ছাত্র জনতার জীবন কেড়ে নেয়। বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এই গণহত্যায় হাসিনার নির্বিচার হত্যাকাণ্ডের হাত থেকে 6 মাসের শিশু থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ কেউই বাদ যায়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত 2024-এর 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে শেখ হাসিনা আশ্রয় নেন। আশ্রয় নিলেও এই প্রমাণগুলো এখন দগদগে। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের কাছেও জমা আছে, বিভিন্ন সংস্থার কাছে জমা আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে পতনের সাথে সাথেই সমস্ত জায়গাগুলো যদি কর্ডন করা হতো, অর্থাৎ জব্দ করা হতো, তাহলে বহু আলামত পাওয়া যেত, বহু টাকা পয়সাও পাওয়া যেত, তারপরে এই প্রমাণাদি পাওয়া যেত। ইতিমধ্যে আয়নাঘর তারা ধ্বংস করেছে, আয়নাঘরকে বিকৃত করেছে। এখন কেউ বলার চেষ্টা করছে এই আয়নাগুলো এগুলি নাটক, এগুলি বানানো হয়েছে। আর কেউ কেউ মোস্তফা সরোয়ার ফারুকী কথা বলছেন যে আগেই তিনি যদি নিয়োগ হইতেন তাহলে আরো সুন্দর নাটক বানাতে পারতো। এই সমস্ত নানান রকম কাহিনী বলে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু জাতিসংঘ রিপোর্ট দেওয়ার পর মোটামুটি অফ, আর এদের মুখে কোনো জবাব নেই। হয়তো এখন জবাব বানানোর চেষ্টা করবে, হয়তো এমনও বলতে পারে যে জাতিসংঘ মানেই একটা ভুয়া প্রতিষ্ঠান। দর্শক, কিছুই মানে আওয়ামী লীগের দ্বারা সবই সম্ভব, এটা মানে আবারও প্রমাণিত হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।